গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কাজী নজরুল ইসলাম, যিনি স্বপ্ন দেখতেন এমন এক পৃথিবীর যেখানে সাম্য আর মানবতা মিলে মিশে নতুন এক পৃথিবীর সৃষ্টি করবে। কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন সেরা পরিবারের, এবং আমাদের মধ্যে রয়েছেন এমন দুজন অতিথি যারা তারই সৃষ্টি নিয়ে আসছেন সঙ্গে করে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের প্রথম অতিথি নূপুর কাজী। সেরা পরিবারের সব স্বাগত নূপুর, সবাই একটু জোরে হাঁটবে। এবং ডেকে নেব আমাদের আরেকজন অতিথি শ্যামলী দিকে, শ্যামলী ভট্টাচার্য। সেরা পরিবারের স্বাগত। নূপুরের সম্পর্কে একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের পরিবারেরই অংশ তিনি, সুতরাং তার যে পরিবার সেখানে অনেক এমন কাহিনী, অনেক কথা জুড়ে রয়েছে যেগুলো বোধহয় আমরা জানতে চাই, শুনতে চাই, আমাদের কাছে ভীষণ রকম আগ্রহের। একদম শোনাবো। নূপুর পরিবারের সকলের সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দেওয়া হয়। হ্যাঁ, প্রথমেই রয়েছে আমার ছোট্ট ছানা, আমার ছেলে জিহান। আচ্ছা, তারপরে রয়েছে আমার বড় মামা দীপু কাজী। আচ্ছা, ওদিকে রয়েছে আমার বাবা তরুণ কাজী, ওদিকে রয়েছে আমার দাদা বাবু কাজী, তারপরেই রয়েছে আমার বড় মামিমা পপি কাজী, আর সবার শেষে রয়েছে আমার মা কুমকুম কাজী। বেশ। শ্যামলীদি, আজকে কে কে এসেছেন পরিবার থেকে? প্রথম আমার বাঁদিকে আছে আমার কলিগ আর বন্ধু দিদি সব মিশিয়ে আর কি, সায়ন্তনী মুখার্জি, খুব ভালো নৃত্যশিল্পী। আচ্ছা, তারপরে অনেক দূর থেকে বহরমপুর থেকে এসছে আমার ননদ হৈমন্তী ভট্টাচার্য, খুব ভালো বাচিক শিল্পী। হ্যাঁ, তারপরে আমার শাশুড়ি মা শ্রাবণী ভট্টাচার্য, তারপরে আমার স্বামী আছেন ভাস্কর ভট্টাচার্য, তারপরে আমার দেওর আছে শুভজিৎ ভট্টাচার্য। আর একদম ওইদিকে আমার মামি শাশুড়ি। আচ্ছা, তারপর নমাইমা আর কি। আর তারপরে আছে আমার ননদের মেয়ে ঐশানী আচার্য, ও ভীষণ ভালো জিমন্যাস্টিক করে আর কি, ন্যাশনাল খেলেছে, খুব ভালো। আর তারপরে আমার কন্যা দিয়াশী ভট্টাচার্য। নূপুর, কাজী নজরুল ইসলামের পরিবারের অংশই হচ্ছে তোমরা, সম্পর্কের দিক থেকে ঠিক কি একটু আমাকে বলবে? মানে কাজী নজরুল ইসলাম কাজী সাহেবরা 3 ভাই ছিলেন। আচ্ছা, বড় ভাই কাজী সাহেব চান, মেজো কাজী নজরুল ইসলাম এবং ছোট কাজী আলী হোসেন। তো আজকে আমার এই পরিবারে মানে আরো বোঝাতে সুবিধা হবে যে বড় ভাই কাজী সাহেব চানের ফ্যামিলি হচ্ছে আমার মা। আচ্ছা, মানে তার আমার দাদুর মেয়ে। আমার নানা, আমার দাদু হচ্ছে মানে মায়ের বাবা হচ্ছে কাজী নজরুল ইসলামের নিজের বড়দার ছেলে। আচ্ছা, মানে ভাইপো আর কি। হ্যাঁ, ভাইপো। বেশ। এবং মেজো কাজী সাহেব নিজে, এবং ছোট কাজী আলী হোসেনের ফ্যামিলি হচ্ছে আমার মামিমা, বড় মামিমা। আচ্ছা। এবং আমার বাবা। আচ্ছা। এবং আরও একটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেলাম, যে কাজী সাহেব জানের মানে ফ্যামিলি আমার মা এবং আমার বড় মামা, মানে আমার দাদুর, আমার নানা যিনি ভাইপো বড়দার ছেলে, তার 2 সন্তান আমার বড় মামা এবং আমার মা। এবং কাজী আলী হোসেন মানে ছোট ভাই, তার বাবার সন্তান হচ্ছে আমার মামিমা এবং আমার দাদিমার সন্তান হচ্ছে আমার বাবা। বেশ, আমি আরো বেশি যদি চাই। হ্যাঁ, কাজী সাহেবের সম্পর্কে তো অনেক কিছু আমরা শুধু পড়েছি বা হয়তো শুনেছি কোনো একটি সাক্ষাৎকার বা কিছুতে, কিন্তু আপনারা তো অনেক কাছ থেকে জেনেছেন, শুনেছেন, একটু যদি আমরা জানি সে সম্পর্কে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমার যে বাবা ছিলেন কাজী আব্দুস সালাম, আমার বাবাকে ডাক নামে সব হাঁদু হাঁদু বলেই ডাকতো সবাই। তো আমার বাবা দীর্ঘ 30 বছর কবির কাছে ছিলেন, মানে যাকে বলা হতো কবির ছায়াসঙ্গী। ঠিক। তো আমার বাবা 2015-তে প্রয়াত হয়েছেন। তার আগে বাবার কাছে কবির অনেক স্মৃতি শুনেছি, এখন সেগুলো উপলব্ধি করছি যে বাবা সেই সময় যখন বলতেন সেই কবির কথা, কবির সাথে
যে বাবার একটা এত কাছের সম্পর্ক, যে কবি যখন বাকরুদ্ধ, কথা বলতে পারে না, বাবা বলতো যে মানে চাচাজি, মানে বাবা কবিকে চাচাজি, চাচাজিকে জন্মদিনে যখন স্নান টান করিয়ে তাকে পোশাক টোশাক পরিয়ে আমরা মঞ্চে বসাতাম ফুল টুল দিয়ে, সেই সময় কবি মানে এত খুশি হতেন। কাজী সাহেবের জন্ম মাস, এবং জন্ম মাস বলতে যে গানগুলো কিছু খুব সামনে আসে, তার মধ্যে একটা চেনা গান সবার জন্য শোনাই। বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজো হায় রিক্ত শাখায় উত্তরে মায় ঝরছে নিশিদিন, আজো হায় রিক্ত শাখায় উত্তরে মায় ঝরছে নিশিদিন, আসেনি দুঃখ নেহাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল, আসেনি দুঃখ নেহাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল। ভীষণ ভালো লাগার একটি গান, এবং সেই গানটি আমাদের শোনা হলো একদম শুরুতে। আমাদের প্রথম যে খেলা সেটির নাম হচ্ছে ছকবাজি। দুজনের জন্যই একটি করে শব্দ ছক থাকবে, শব্দ ছকের উপর এবং নিচে ক্লিউ থাকবে, সেটা দেখে শব্দ ছক মেলাতে হবে। আর এখানে প্রত্যেকটি শব্দ ছকের জন্য আর প্রত্যেকের জন্য 5 পয়েন্টস করে বরাদ্দ। যদি পারো তাহলে 5 পয়েন্টস পাচ্ছ, আর যদি কোনো কারণে ভুল হয় কোনো মাইনাস পয়েন্ট নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই ছকবাজি পর্বে প্রথমে আমরা দেখে নিই নূপুরের জন্য ঠিক কী শব্দ ছক অপেক্ষা করছে। এটা তো নূপুর পারবে, বয়হস্য শুধু ভিতরে দেখতে পাচ্ছি, নজরুলের বিখ্যাত গান, পাশাপাশি ক্লিউ, তোমাকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে যে গানটা অলরেডি তুমি গিয়ে ফেলেছো, এবং উপর নিচে যে ক্লিউ সেটি হচ্ছে কাজী নজরুলের এক অকাল মৃত সন্তানের নাম, বুলবুল। আচ্ছা, আর একটা রয়েছে বাগিচায় বুলবুলি, বেশ, বুলবুল এবং বুলবুল, বাগিচায় বুলবুল এবং বুলবুলি। বেশ, আমরা দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিনে কি উত্তর দেখানো হচ্ছে। একদম ঠিক উত্তর, বুলবুলি এবং বুলবুল। 5 পয়েন্টস নূপুরের জন্য। শ্যামলীদির কাছে চলে যাই এবার। শ্যামলীদি ঠিক একই রকম একটি শব্দ ছক অপেক্ষা করে রয়েছে, আমরা একটু স্ক্রিনে দেখি কি শব্দ ছক রয়েছে তোমার জন্য। শুধু আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে রয়েছে, পাশাপাশি ক্লিউ জাতের নামে কিছু একটা ফিল আপ, তো হ্যাঁ, বজ্জাতি সব, বজ্জাতি সব। আর উপর নিচের ক্লিউ চির উন্নত মমশিরের আগের শুধু শব্দ। এটা বলো বীর, বলো চির উন্নত মমশির, মানে বলো, তাই তো? বলো, বেশ, হ্যাঁ। বলো এবং বজ্জাতি। দেখি, একদম ঠিক, আমরা সবাই যেটা ভেবেছি সেটাই। 5 পয়েন্টস তোমার জন্য। এর পরের যে খেলা তার নাম হচ্ছে গানের ভিতর দিয়ে। তোমাদের দুজনের প্রত্যেকের জন্য একটি করে গান থাকবে স্ক্রিনে, সেই গানটি ভালো করে শুনতে হবে। গানের ভিতরেই থেকেই প্রশ্ন থাকবে এবং উত্তরটিও গানের ভিতরে লুকোনো থাকবে। ঠিক একই রকম ভাবে 5 পয়েন্টস রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য, যদি ঠিক উত্তরটাও আর যদি ভুল উত্তরটাও, এক্ষেত্রেও কোনো মাইনাস পয়েন্ট নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখি নূপুরের জন্য গানের ভিতর দিয়ে এই পর্বে ঠিক কোন গান অপেক্ষা করছে আমাদের কম্পিউটার স্ক্রিনে।
বিরহী কুহুকে গান গাহিবে নিপোষাকে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজনে নিপোষিখা খুঁজিবে তোমায় প্রিয়া। কুহু কেকা কোথায় গাইছিল? বাহিরে আচ্ছা, বাহিরে মনে হচ্ছে, তাই তো? বাহিরে মনে হচ্ছে। বেশ, আমরা দেখে নিই সঠিক উত্তরটি ঠিক কি, কম্পিউটার স্ক্রিনে কি দেখানো হচ্ছে। বিরহী কুহুকে গান গাহিবে নিপোষাকে যমুনা। নিপোর সাথে সঠিক উত্তর, ঠিক আছে। 5 পয়েন্টস হলো না, কিন্তু গানটা তো আমাদের শোনা হলো একবার। চলে যাচ্ছি আমরা শ্যামলীদির কাছে। শ্যামলীদির জন্য কোন গান অপেক্ষা করছে গানের ভিতর দিয়ে এই পর্বে শুনে নিই আমরা। शराबी जमशेदी गदर जनादाए गहियामात दिबगोर खुड़िया माटी शराबी शराब खानाय জানা যায় কি গাওয়ার কথা বলা হয়েছে? গজল। ঠিক উত্তর কিনা সেটা দেখার জন্য আমরা চোখ রাখি কম্পিউটার স্ক্রিনে। शराबी जमशेदी गदर। ঠিক উত্তর, +5 তোমার জন্য। জোরে হাততালি একটা। আমাদের এবারে যে খেলা সেটি হচ্ছে ভ্যাবাচাকা 1। একটু ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার সেরকম একটা ব্যাপার। খেলা শুরু করব, কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের পরিবারের কারোর থেকে তোমরা কিন্তু একটু সহায়তা পেতে পারো। এক্ষেত্রে কিছু শব্দ থাকবে, কিছু ছবি থাকবে। শব্দ আর ছবি মিলিয়ে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। তারাই উত্তর দিতে পারবেন যারা আগে বাজার প্রেস করবেন। ঠিক উত্তর দিলে +5, আর ভুল উত্তর দিলে আপাতত কোনো মাইনাস পয়েন্ট নেই। তাহলে দেখে নিই আমাদের ভ্যাবাচাকা 1 এই পর্বে ঠিক কি কি অপেক্ষা করছে স্ক্রিনে। প্রণাম, আলয়, অগ্নিশিখা, এই 3টি ছবি আমরা দেখতে পাচ্ছি। এটি দিয়ে নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বলতে হবে। প্রণাম, ওখান থেকে প্র নিচ্ছি, তারপরে আলয় থেকে লয়, আর অগ্নিশিখার থেকে শিখা, তাহলে প্রলয় শিখা। ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রলয় শিখা সঠিক উত্তর, +5 পয়েন্ট শ্যামলীদির জন্য। আরেকটা ভ্যাবাচাকা পর্ব রয়েছে, সেখানে বেশ কিছু শব্দ ওলট পালট করে নানা রকম মানে ভুলভাল রকমভাবে সাজিয়ে থাকবে। সেটাকে ঠিকভাবে যদি সাজানো যায় তাহলে একটা গানের লাইন আমরা পাবো। আচ্ছা, তো সেটাও পুরোটা দেখে প্রশ্নটা আমি শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দিতে পারবেন, পারলে 5 পয়েন্টস। ঠিক আছে, আমরা দেখে নিই স্ক্রিনে তাহলে কি অপেক্ষা করছে। তো এটি ঠিকভাবে সাজালে একটি বিখ্যাত গানের লাইন। গানটি কি? দূর দীপবাসিনী, আচ্ছা চিনি তোমারে চিনি। বেশ, আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিনে এই গানটি আসছে কিনা। একদম ঠিক উত্তর, +5 পয়েন্ট। শ্যামলীদি, এই যে নজরুল সঙ্গীতের প্রতি এই যে ভালোবাসা, এই ভালোবাসার জায়গাটা কি একদম ছোট্ট থেকে শুরু হয়েছিল না? একদমই, আমি জানি না কেন মানে ওনার গান আমার ভীষণ ভালো লাগতো, এবং মানে ওনার গানের প্রতি ভালোবাসাটা মানে দিনকে দিন যত আরও নতুন নতুন গান শিখেছি তত আরও আস্তে আস্তে বাড়তে থেকেছে। তো তারপরে মানে আমার মানে ছোট থেকেই খুব ইচ্ছা করতো যে ভবিষ্যতে ওনার গান নিয়ে কিছু করব। তারপরে আমার রেডিওতে চান্স পাওয়া প্রথম ওনার গান গেয়ে, তারপরে পড়াশোনার ক্ষেত্রেও আমি যখন পরবর্তীকালে মানে আমার ইচ্ছা হলো যে আমি রিসার্চ করি কিছু, তো তখন আমি কিন্তু মানে ওনার গানের উপরেই বেছেছিলাম আমার বিষয়টা, এবং 21 সালে আমার পিএইচডি কমপ্লিট হয়েছে। তো আমার টাইটেলটা ছিল
কাজী নজরুল ইসলামের মানস চেতনায় আধ্যাত্মিকতার প্রতিফলন এবং বাংলা গানে তার প্রভাব। বাহ। এতে আমি মানে শাক্ত আর বৈষ্ণব ভাবটার উপর মানে জোর দিয়ে জোর এই দিয়ে কাজটা করে আমাদের যে চিরকালীন যে শাক্তগীতি বা বৈষ্ণব পদাবলী যেগুলো আছে, ওনার গানগুলোকে সেই গানের পর্যায়ে ফেলা যায় কিনা, মানে এটা প্রমাণ করাটাই আমার একটা বড় টার্গেট ছিল এবং সেইভাবেই আমি আমার কাজটাকে সাজিয়েছিলাম। মানে সেই জন্য ওনাকে নিয়ে আমার প্রচুর পড়াশোনা করতে হয়েছিল অবশ্যই, খুব স্বাভাবিক। এবং যত পড়েছি, যত জেনেছি ওনার সম্পর্কে, তত ওনার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটা সেটা আমার আরো দিনকে দিন আরও ঠিক, বেড়ে ঠিক। গেছে। একদম, আমরা আরো অনেক কিছু শুনবো। হুম। একটা গান শোনাও। আচ্ছা। আমারো নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন মিও আমারো নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন অমিয় আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি। ও গো শিল্পী গড়াইয়া মোরে গড়িতে চাহ কোন মানস প্রতিমারে। ও গো পূজারি কেন এ আরতি জাগাতে পাষাণ প্রণয় দেবতারে এ দেহ ভিঙ্গারে থাকে যদি মন এ দেহ ভিঙ্গারে থাকে যদি মন। ভারী, খুব সুন্দর। খেলার ফার্স্ট রাউন্ডের শেষে স্কোরের জায়গায় কি কোথায় দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে? নূপুরের স্কোর 10, জোরে একটা হাততালি। আর শ্যামলীর স্কোর এই মুহূর্তে 15। থাকুন একই রকম ভাবে, আমরা আসছি একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম বিরতির পর, আবার সেরা পরিবার সঙ্গে। একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে নূপুর, এই পরিবারের সদস্য হিসাবে তো খুব স্বাভাবিকভাবেই নজরুল গীতি ছোটবেলা থেকেই সকলের কাছ থেকে মানে মুখে মুখে ঘুরছে বা শুনতে আর কি সেই সমস্ত কিছু। তো সেখানে সেই জায়গা থেকেই কি নজরুল গীতির প্রতি এই আগ্রহটা? যদি সত্যি বলি, আমার আধুনিক গানটার প্রতি ঝোঁক বেশি এবং ভালো লাগার জায়গাটা বলতে গেলে বহু গুণীজন মানুষ তো এই পরিবারে এসেছেন কাজী সাহেবের জন্মদিনে বিশেষ করে। তো ছোটবেলা থেকে দেখতাম যে অনেক গুণীজন মানুষেরা আসছেন এবং বাড়িতে একটা যে মহল হয় না, যে একটা বাড়ির যে পরিবেশ, সেটা কোথাও একটা শিশুকে না শেখায়, প্রভাবিত করে এবং আমিও ঠিক তাই, যে সেরকমই দেখতাম।
এবং বিভিন্ন ভালো ভালো ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায় থেকে শুরু করে সুকুমার মিত্র, আমাদের ফিরোজা বেগম, এত ভালো ভালো রেকর্ড বাড়িতে চলতো। এবং ওই একটা মাস, কাজী সাহেবের জন্ম মাসটাতে যেন সাজো সাজো রব আমাদের পরিবারে, আমাদের বাড়িতে। তো সেখান থেকে তো একটা শিশুর চারিদিকে সবসময় যেরকম আমাদের ঘরের মধ্যে গান, ভালো রেকর্ড, এবং সে সময় ছোটোবেলায় আমি আমার বাবাকে, আমার দাদুকে, মামাকে দেখেছি ছোটোবেলা থেকে। আমার মামা ভীষণ ভালো আবৃত্তি করে, মানে এত ভালো কণ্ঠ, তো সেগুলো দেখতাম। কিন্তু আধুনিক গানের প্রতি একটা ভালো লাগা ছিল। তারপরে কোথাও নজরুলের গান, মামা ভীষণ বলতো যে নজরুলের গানটা তুই শোন, ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের রেকর্ডগুলো শোন। তো সেগুলো না বাবা, ওই তখন তো সিডি ছিল না, ক্যাসেট ছিল, সেগুলো চালিয়ে দেওয়া হতো। যখন একটা বাচ্চাকে ঘুম পাড়ানো হতো, আমাকে ঘুম পাড়ানোর সময় আমার বাবা খুব আস্তে করে রেকর্ডগুলো চালিয়ে দিত। আচ্ছা, তো বাবার কাছ থেকে একটু শুনি সেই হ্যাঁ, সময়ের কথা বাবার যদি কাছ একটু থেকে। বাবা বলেন। মানে ছোটোবেলায় আমি দেখতাম যে ক্যাসেট বাজিয়ে দিলে নজরুল সঙ্গীত বা আরও অনেক বাচ্চাদের সঙ্গীত বিভিন্নভাবে, তা দেখতাম ওর হাত পা সেইভাবে, ওর গানের তালে তালে ও হাত পা ছুটত। এবং আমি তখনই বুঝেছিলাম যে একে সঙ্গীতের যদি কানের কাছে দেওয়া হয়, যদি প্রতিভা থেকে থাকে, তাহলে ঠিক নিয়ে নেবে। সেটা বিকশিত হবে। হ্যাঁ, আধুনিক গান শুনতে শুনতে যখন ওগুলোও শুনলাম এবং রিলেট করতে পারলাম দুটোকে, তখন বুঝতে পারলাম যে নজরুলের গান কত আধুনিক, এবং সেগুলোকে আধুনিকভাবে যদি ভাবা হয়, এ এক অন্য মাত্রায় একদম, পৌঁছবে। অবশ্যই, একেবারেই তাই। সেইখান থেকে একটা গান শুনি এবার তাহলে। হ্যাঁ, আমি তো গান শোনাবো। আমার মনে হয় মামা যখন রয়েছে, মানে সব সময় তো পাই না একদম। আজকের এই পরিবারের অনুষ্ঠানে, তো আমরা যদি তার কাছ থেকে দু লাইন কবিতার কিছু শুনি, হ্যাঁ, তাও আমরা শুনতে যেহেতু পারি। আমরা পরিবারের একেবারেই, সবাই। যেটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ ভাষণ, যদি আর বাঁশি না বাজে। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো কিছের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসে আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহানুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে হতে জন্ম নিয়েছে। যদি আপনাদের কোনোদিন প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তাঁরই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নেই, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলেই আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে। বক্তার পর বক্তা এ অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানি চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন মান।
কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধুর ধূপ। একটা মানুষের আমার মনে হয় কতখানি অভিমানের পাহাড় জমা থাকলে আহা, এরকম লেখনী, এরকম সৃষ্টি, তিনি মৃত্যুর আগে কোনো মানুষ এরকম লিখে যেতে পারে যে তার না থাকার সময়ে তাকে নিয়ে আমরা, তার ভাবনা, তার সৃষ্টিকে নিয়ে আমরা কিভাবে ভাবতে পারি বা কি হতে অসাধারণ পারে। লেখনী, এবং হয়তো পরিবারের সদস্য বলেই আরো বেশি করে সেই এবং মামা অনুভবটাকে যখন ওনার কণ্ঠ দিয়ে বলছিল, এভাবে মূর্ত হয়ে উঠে। কেন জানি না আমার চোখের চোখ সত্যি যেন কথাই, আমার একদম একেবারে ভীষণ ভেসে সুন্দর, আসছিল। ভীষণ সুন্দর। মানে তখন ভাবছি যে আমরা মানে এখনকার সমাজ, আমরা অল্পতেই কত ভেঙে পড়ি, কত আমরা অভিমানের ছক আঁকি, কিন্তু এই মানুষটার এত অভিমান, সেগুলো সৃষ্টির মধ্যে দিয়ে তিনি রেখে গেলেন। সত্যি অসাধারণ, ভীষণ সুন্দর। আপনি আবার আপনার আসন গ্রহণ করুন, আর আমরা এত সুন্দর একটা পরিবেশনার পর আবার চলে যাই আমাদের যে পরবর্তী রাউন্ড, সেই রাউন্ডের দিকে। এই রাউন্ডের নাম হচ্ছে গুলতি। 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য পয়েন্ট হচ্ছে 2, আর যদি প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে কিন্তু 2 পয়েন্ট মাইনাস টোটাল স্কোর থেকে। আমাদের গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, বাংলা ভাষার প্রথম কবি হিসাবে কাকে ব্রিটিশরা কারাদণ্ড দিয়েছিল? কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর, +2 নুপুরের জন্য। জয় হাততালি। কি পরের প্রশ্ন, নবযুগ সংবাদপত্রে নজরুলের সঙ্গে যুগ্ম সম্পাদক কে ছিলেন? শ্রদ্ধেয় মুজাফফর আহমেদ ছিল। সঠিক উত্তর, +2 শ্যামলীর জন্য। পরের প্রশ্ন, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান গানটি নজরুল কোন নাটকে ব্যবহার করেছিলেন? পুতুলের বিয়ে। পুতুলের বিয়ে। সঠিক উত্তর, +2 নুপুরের জন্য। পরের প্রশ্ন, নজরুলের অগ্নিবীণা বইটির প্রচ্ছদপট পরিকল্পনা করে দিয়েছিলেন একজন বিখ্যাত শিল্পী, তিনি কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, +2 নুপুরের জন্য। পরের প্রশ্ন, নজরুল জেলে থাকাকালীন রবীন্দ্রনাথ তাকে কোন নাটকটি উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটিকা। বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন। সঠিক উত্তর, +2 আবার নুপুরের জন্য। নজরুলের লেখা প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। সঠিক উত্তর +2। পরের প্রশ্নে যাচ্ছি, রাজবন্দির জবানবন্দি নজরুল কোথায় রচনা করেন? উনি প্রেসিডেন্সি জেলে থাকাকালীন ওটা রচনা মানে করেছিলেন। ঠিকই আছে, জেলে জেলে থাকাকালীন রচনা থাকাকালীন। করেছিলেন। সঠিক উত্তর, +2 শ্যামলীর জন্য। পরের প্রশ্ন, নজরুল একটি গ্রামাফোন রেকর্ড বিক্রির দোকান খুলেছিলেন, তার নাম কি ছিল? না না, এই চিংড়ি তো এটা জানা নেই। হবে না। এটা মাথায় আসছে না, না? মাথায় আসছে না তো। এই জন্য বাজার অন করে বসে আছে, কেউ বাজার প্রেস করেনি এখনো পর্যন্ত। দোকানটির নাম ছিল কলগীতি। কারোরই কোনো পয়েন্ট এতে হলো না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের জানা হলো, হ্যাঁ, একদম এটা জানা ছিল না। কলগীতি। বেশ, এর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মৃত্যুর পর কলকাতা বেতার কেন্দ্রে নজরুল যে কবিতাটি পাঠ করেছিলেন তার নাম কি ছিল? রবিহারা। সঠিক উত্তর, +2। একদম শেষ প্রশ্ন আজকে, নজরুল নিজের প্রথম কাব্যগ্রন্থ কোন বিপ্লবীকে উৎসর্গ করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। কি বলেছিলাম, কোন বিপ্লবীকে উৎসর্গ করেছিলেন? ভুল উত্তর, -2। কিন্তু আমি বলবো নাকি? সঠিক উত্তর, এটার নাম্বার তো পাওয়া যাবে না, নাম্বার ওর মাইনাস হবে। বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ বারীন্দ্র কুমার করেছেন। বাড়ি থেকে অনেকে এসেছেন। এবার একটু শ্যামলীদের সম্পর্কে জানি, একটু শুনি। বিয়ের পরে তো অবশ্যই এই নজরুলের যে গীতিচর্চা বা গানের সঙ্গে যে তার থাকা, গানের সহাবস্থানে যে থাকা, সেটা তো বিয়ের পরেও একই রকমভাবে চলেছে। কিন্তু কি হয়, একটি মেয়ের বিয়ের আগের জীবন, বিয়ের পরের জীবনে তো কিছু তফাৎ থাকে। সেই তফাৎটা কি ছিল, বা সেটাকে সামলেও একই রকমভাবে তিনি পথ চলেছেন? বিয়ের আগেও যেমন ছিল এখনো তেমন আছে। বিয়ের আগে আমার শ্বশুর মশাই, মানে ওর বাবা, ওকে নিয়ে দূরদর্শন কেন্দ্র, আকাশবাণী ইত্যাদি জায়গায় ঘুরতেন, সেটা এখন আমাকে ওর সঙ্গে দিতে হয়।
এখন কিন্তু তো এখন চলছে। বড় হয়ে গেছেন, একা একাই আসতে পারেন। তাহলে কি সঙ্গে চলতে হয়। এখন নিয়ে একা আসেন পারলে- সঙ্গে করে। হ্যাঁ, ওটাই। একা পারলেও মানে ও থাকলে আমার একটু সাহস হয়। কিন্তু না দাদা তার থেকেও বড় ব্যাপার আছে যে দুম করে কিছু ছুটে গেল, মানে আনা বাকি আছে বা কিছু সঙ্গে সঙ্গে দৌড়াতে হয় সেটা করার জন্য, মানে জেরক্সটা হামেশাই। এরকম হয়েছে কিছু এরকম ঘটনা? হ্যাঁ অবশ্যই, আজকেই হয়েছে। ও আচ্ছা, কি হয়েছে একটু শুনি। ওই গানগুলো লিখেছে, এবার মেয়ে তো গিটার নিয়ে আছে, এবার ওর জন্য যে কপিটা লাগবে দেখার জন্য মিউজিশিয়ানদেরকে যেটা দেওয়া হবে সেটা জেরক্স করা হয়নি। সেটা আমি যখন অনওয়ে তখন আমাকে বললো যে এই আমার তো জেরক্স করা হয়নি, ওটা তোমার ব্যাগে রাখা আছে। আবার আমি বাঘাযতীনে একটা দোকান খুলছি, আমি বললাম ভাই একটু করে দিন তো তাড়াতাড়ি। তাহলে আপনি যথারীতি। ভাবুন দাদা, আপনার সঙ্গে থাকাটা কত দরকার সবসময় সেটাই ওনার বলছি। জন্য। আমি ভাবছি যে এখন তো তাও নয়, আমাদের বাহন রয়েছে, দৌড়াদৌড়ি করতে পারছি। আমার শ্বশুর মশাই কতটা চাপে ছিলেন তাই তো, সেই সত্যি সময় কথা। তো তাকে দৌড়াতে আমার হচ্ছে বাবা ছোট রীতিমতো। থেকে মানে ওই মানে যখন আমি গান করছি আর কি, তখন বাবা সব সময় রেডিও খুলে বসে থাকতো যে কখন অ্যানাউন্সমেন্ট হবে যে রেডিওতে অডিশন হচ্ছে, তখন মেয়েকে নিয়ে আসবে। আর আমার বাড়ি তো অনেকটা দূর, কৃষ্ণনগর, আর শ্বশুর বাড়ি বহরমপুর। বহরমপুর। এখন আজকে কি থাকি না, এখন আমি কলকাতাতেই আচ্ছা, থাকি। আচ্ছা, বেশ। তো এবার বাবা সেই ওইখানে শুনে শুনে যখন অ্যানাউন্সমেন্ট হবে নজরুল গীতিতে নাম দেওয়াতে হবে মেয়েকে, তখন তো সব মানে ফর্ম ফিল আপ করা, জমা করা, ওই কৃষ্ণনগর থেকে কলকাতায় আসা অনেক কঠিন ব্যাপার ছিল, কিন্তু ওইগুলো মানে সব বাবা করতো। বাবা করতেন আর সেই সময়। সেই দায়িত্বটা পুরো ওর হাতে দিয়ে দিয়েছে, আর এখন সেটা ও করে দেয় আর কি। মানে বিয়ের সময় এটাই কথা হয়েছিল, উনি সম্প্রদান করেছেন। হ্যাঁ। তারপরে আমি যখন আসছি তখন বলছে যে ভাস্কর গানটা যেন থামেন, মানে না থামে। তাই বললাম যে অবশ্যই নিশ্চিত থাকুন, আপনি যে ব্যাটনটা হাতে দিয়েছেন ওটা আমি ক্যারি করছি, নিশ্চিত এটা এবং চলবে। সেটা আপনি একই রকম ভাবে বই হ্যাঁ, যতটা পারি থাকি। অবশ্যই। শাশুড়ি মায়েরও তো একটা ভীষণ রকম ভূমিকা থাকে এক্ষেত্রে। একটু যদি কথা বলি, বৌমা তো ভারী মিষ্টি মেয়ে, একদম ভীষণ শান্তশিষ্ট, তাই না? ও তো গান তো মানে ওতপ্রোতভাবে জড়িত গানের সাথে। ও গান হলে আর কিচ্ছু চাই না, খুবই ভালো মেয়ে। আর আপনার নিজেরও তো নিশ্চয়ই খুব ভালো লাগে যখন গানের অনুষ্ঠানগুলো থাকে বা উনি নিজেও তো রবীন্দ্রসঙ্গীত নিজেও করতেন, এখনো করেন, আচ্ছা, ভালোবাসেন, গান ভালোবাসেন, এই জন্যই আমি সাপোর্টটা পেয়েছি আর কি। তাহলে তো একদম মনের মতো বৌমা হয়েছে, তাই না? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমরা আরো অনেক কথা শুনবো, কিন্তু আপাতত একটা গান শুনি দিদি। আচ্ছা, কখনি কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, ধীর সুদামিনী রাধিকা, ধীর সুদামিনী রাধিকা, দোলে নবীন ঘন শ্যাম শনি, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজ শাওনে, দোলে দোলে আজ শাওনে। পরি ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না, পরি ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না, গায়ে গান দেয় দোল, গোপিকা চলো চলো না, ময়ূর নাচে পেখম ফুলে, ময়ূর নাচে পেখম ফুলে, বন ভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। এই মুহূর্তে নুপুরের স্কোর হচ্ছে 20। জোরে হাততালি একটা। হাতে যে জোর নেই তাদের। এবং শ্যামলীর স্কোর হচ্ছে 19। বিরতির পর আবার ফিরে আসছি সেরা পরিবার সঙ্গে নিয়ে, একই রকম ভাবে সঙ্গে থাকুন। চলে এলাম
ফিরলাম বিরতির পর সেরা পরিবার সঙ্গে। মা রয়েছেন সঙ্গে, অনেক স্মৃতি তো জড়িয়ে রয়েছে, তারও তো অনেক কিছু নিশ্চয়ই জানা রয়েছে একদমই। কাজী সাহেব সম্পর্কে। একটু যদি তার কাছ থেকে কিছু শুনি আমরা। কবি কাজী নজরুল ইসলামের ভাতিজপুত্র আমার বাবা কাজী আব্দুল সালাম, তার কন্যা আমি কুমকুম কাজী। বাবা তো কবি দাদুর ছায়াসঙ্গী ছিলেন। হ্যাঁ, কবি দাদু বাবাকে না দেখে থাকতে পারতেন না। কিন্তু তার দেশপ্রেম নিয়ে বা হ্যাঁ, সেই ব্যাপারে দেশপ্রেম নিয়ে বলতে দেশপ্রেম নিয়ে কাজী সাহেবের। কাজী নজরুল ইসলাম একটা অদ্ভুত সৃষ্টি। ওনার জীবনটা শুরু হয়েছিল ওনার পিতা কাজী ফকির আহমেদ। 8 বছর বয়স তখন উনি পিতৃহারা হন। ব্রিটিশকে তাড়াবার জন্য ওনার যে ভূমিকা, বিভিন্ন লেখা, যে দেশবন্ধু চিত্তরঞ্জন যখন আমার কারাবরণ হলো এখানে, সেই সময় কাজী নজরুল ইসলাম লিখলেন কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট। আচ্ছা, এখনো তো এই যে বিষয়গুলো ভীষণ রকমভাবে সেখানকার যারা মানুষ তাদের মধ্যে অবশ্যই সেই অনুভবটা তার প্রতি সাংঘাতিক রকমভাবে আছে। একটি মেলা বোধহয় উদযাপন হয়, যেটা চুরুলিয়ার মেলা দীর্ঘ 40 বছরেরও বেশি তারা পুরো একেবারে সন্তানের মতো করে মেলা নিয়ে। হ্যাঁ, মামাও বলবে। একটা কথা বলি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া গ্রাম। কবি, আমরা খুব গর্বিত এবং ধন্য যে আমরা সেই কবির জন্মস্থানে আমরা এখনো রয়েছি আর কি। তো সেইখানে এই পিছনে বসে আছে পপি কাজী, আমার মিসেস। তার বাবা ছিল কবি নজরুল ইসলামের ছোট ভাইয়ের ছেলের বাবা বড় ছিল কাজী মজাহার হোসেন, যার কথা বললেন মৌ কাজী। 1958 সালে চুরুলিয়ায় ওই নজরুল মেলার প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, কাজী মজাহার হোসেনের নেতৃত্বে আরও অনেক চুরুলিয়ার ছিলেন যারা, এই আমার বাবা ছিলেন কাজী আব্দুল সালাম, খায়রুল আলম সিদ্দিকী, তারপরে আবু জবর সিদ্দিকী, এরা ছিল। এবং তারপর 1978 সালে তারপরে ওই মেলাটাকে চুরুলিয়ায় যখন হলো, 2 দিন শুরু করেছিল। তো সেই মেলা চলতে চলতে 2 দিনের জায়গায় 5 দিন, 5 দিন থেকে 7 দিন। এবং এই মেলা সারা গ্রামবাসী, এবং এমন কোনো জায়গার মানুষ নেই যারা এই মেলাতে আসতেন না। এখন বিগত লাস্ট 3-4 বছর ধরে কিছু আমরা জানলাম। একটা গান শুনি। দীপান্তরের মাঠে বধূ হে একা বসে থাকি, তুমি যে পথ দিয়ে গেছো চলে তারে ধুলা মাখিয়ে একা বসে থাকি। দীপান্তরের মাঠে বধূ হে একা বসে থাকি। যেমন পা ফেলেছ গিরি মাটি রাঙা পথের ধুলাতে, অমনি করে আমার বুকে চরণ যদি ভোলাতে। যেমন পা ফেলেছ গিরি মাটি রাঙা পথের ধুলাতে, অমনি করে আমার বুকে চরণ যদি ভোলাতে। আমি খানিক জ্বালা ভুলতাম ওই মানিক বুকে রাখিয়ে একা বসে থাকি, বধূ হে একা বসে থাকি। আমরা শুরু করব আমাদের পরবর্তী যে রাউন্ড, চতুর্মুখ রাউন্ড। চতুর্মুখ রাউন্ডে আমাদের 4টি বিষয় থাকে: খেলা, ভ্রমণ, সিনেমা এবং সংস্কৃতি। যিনি স্কোরের দিক থেকে একটু পিছিয়ে আছেন তাকে প্রথমে এর মধ্যে থেকে একটি বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। কোন বিষয় বেছে নেবে শ্যামলীদি? সংস্কৃতি নিই। সংস্কৃতি, বেশ।
সংস্কৃতি বিষয়ক একটি ভিডিও দেখানো হবে, সেটি ভালো করে দেখার পর সেটির থেকে কোয়েশ্চেন তোমরা পাবে। সেই প্রশ্নটির 4টি উত্তরের অপশন থাকবে, আচ্ছা তার মধ্যে থেকে একটি অপশন বেছে নিতে হবে। তাহলে আমরা দেখে নিই সংস্কৃতি বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে সামনে। এই উৎসবটি মণিপুরে মেইতেই সম্প্রদায়ের কাছে নববর্ষ নামে পরিচিত এবং রাজ্যের মানুষের কাছেও গুরুত্বপূর্ণ দিন। সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে পালিত হয় এই ধর্মীয় সংস্কৃতি। উৎসবের সময় মানুষ তাদের ঘর পরিষ্কার করে এবং সাজায় এবং বিশেষ খাবার তৈরি করে, যা প্রথমে দেবতাদের নিবেদন করা হয়। এই উৎসবটি প্রিয়জনদের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করার রীতি বলে মানা হয়। যেটা আমরা দেখলাম ভিডিও, কি নাম এই মণিপুরের সংস্কৃতির? 1 ইয়াওসাং, 2 সাংগাই, 3 চেইরাওবা, 4 কুট। মনে হচ্ছে 3 নম্বর হবে, চেইরাওবা। তাই তো? হ্যাঁ বেশ, চেইরাওবা কি সঠিক উত্তর? আমরা দেখে নিই স্ক্রিনে সঠিক উত্তরটি ঠিক কি। চেইরাওবা সঠিক উত্তর, +5 তোমার জন্য। সংস্কৃতি বিষয়টি উনি বেছে নিয়েছেন। বাকি 3টি বিষয়ের মধ্যে থেকে নূপুর কি বেছে নিতে চাইছো? খেলা। খেলা, আচ্ছা বেশ। তাহলে দেখি খেলা বিষয়ক কোন প্রশ্ন নূপুরের জন্য অপেক্ষা করছে স্ক্রিনে। সর্বকালের অন্যতম সেরা অলিম্পিয়ান জেসি ওয়েন্সের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এমন গতি ও দাপট নিয়ে আর কেউ আসেনি। 1984 থেকে 1996 টানা 4টি অলিম্পিকে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদের তকমা সহজেই দেওয়া যায় তাঁকে। কি নাম এই ক্রীড়াবিদের? 1 বেন জনসন, 2 কার্ল লুইস, 3 জেসি ওয়েন্স এবং 4 এডউইন মোজেস। কার্ল লুইস। আমরা দেখি সঠিক উত্তর কি। কার্ল লুইস সঠিক উত্তর, +5 নূপুরের জন্য। ভ্রমণ বিষয়টি রাখছি আমি তোমার জন্য। দেখা যাক ভ্রমণ বিষয়ক কোন প্রশ্ন স্ক্রিনে অপেক্ষা করছে দিদির জন্য। কোনো এক আষাঢ়ী পূর্ণিমা, বুদ্ধ পেয়ে গেছেন তাঁর দিব্য জ্ঞান। 5 শিষ্যকে দিলেন তাঁর ধর্মদর্শনের প্রথম পাঠ। সেই ভূমিতে 500 খ্রিস্টাব্দে গড়ে ওঠে ধর্মচক্র বা ধামেক স্তূপ। উচ্চতা 46 মিটার। আশ্চর্যের ব্যাপার, স্তূপে প্রবেশের কোনো পথ পাওয়া যায় না। জনশ্রুতি অনুযায়ী এই স্তূপের মধ্যে রয়েছে ভগবান বুদ্ধর অস্থি। যে স্তূপটি আমরা দেখলাম ধার্মিক স্তূপ কোন রাজ্যে আছে? 4টি অপশন। 1 উত্তরপ্রদেশ, 2 মধ্যপ্রদেশ, 3 বিহার এবং 4 উড়িষ্যা। মনে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সঠিক উত্তর কিনা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বরং। উত্তরপ্রদেশ সঠিক উত্তর, +5। বাকি রয়েছে সিনেমা। সিনেমা দেখা হয় নূপুর? মোটামুটি ওই স্ক্রিনে গিয়ে, বাড়িতে বসে না। আচ্ছা বেশ, সেটাই দেখা উচিত আরো বেশি করে। আমরা দেখে নিই সিনেমা বিষয়ক কি প্রশ্ন অপেক্ষা করছে কম্পিউটার স্ক্রিনে। দুর্গম কান্তারে বিনাশ্বরে হরিগুণ গায়, শ্রবণে জুড়ায় শুনি আহা কি মধুর স্বর, বলে বর পুলকে পুরিল মন। পদ্ম পলাশ লোচন দেখা দাও, বলেছে জননী দয়াময় তুমি, দেখা দাও দুর্গমে আমায়। এ তুমি এ বালক বয়সে অসীম সাহসে আসিয়াছ বনমাঝ। যেটি আমরা দেখলাম এতক্ষণ ধরে সেটি কাজী নজরুল ইসলাম অভিনীত কোন সিনেমার অংশ? 4টি অপশন রয়েছে। 1 গ্রহের ফের, 2 ভক্ত ধ্রুব, 3 সাপুড়ে এবং 4 গোড়া। ভক্ত ধ্রুব। ভক্ত ধ্রুব সঠিক উত্তর কিনা আমরা কম্পিউটার স্ক্রিনে একবার দেখে নিই। ভক্ত ধ্রুব সঠিক উত্তর, +5 নূপুরের জন্য।
শ্যামলীদি বাড়ি থেকে অনেকে এসেছেন, আর দাদার সঙ্গে তো কথা হলো, কিন্তু ননদ এসেছেন অনেক দূর থেকে, তাই না? তার সঙ্গে সঙ্গে বন্ধুও রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানি, একটু শুনি। শ্যামলীর সম্পর্কে বলতে গেলে অত্যন্ত গুণী মেয়ে। তার সঙ্গে সঙ্গে সমস্ত কাজে ওর নিষ্ঠাটা আমার ভীষণ চোখে পড়ে। পুজো করুক বা গান, একই রকম নিষ্ঠা নিয়ে সবসময় করে। আমরা তো সহকর্মী, তো আমাদের স্কুলের ক্ষেত্রে আমরা একসাথে, যেহেতু আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যাপারটা আমরা দেখি, তো ও সেখানেও খুব নিষ্ঠাবান এবং নিষ্ঠাবতী এবং যথেষ্ট যত্ন সহকারে ক্লাস পরিচালনা করে এবং ছাত্রদের তাদেরকে যত্ন করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, এমনকি নিজে খাওয়া দাওয়া ভুলেও সারাদিন তাদেরকে গান শেখায়। ডুগুরের পরিবারের স্কোর হচ্ছে 30। একদম জোরে হাততালি, জোরে। এবং শ্যামলীদির তাহলে কত হতে পারে পরিবারের স্কোর? ওই এক কম, 29। একদম ঠিক। তো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আবার সেরা পরিবার নিয়ে। বকুল চাপার বনকে চাঁদের স্বপন জাগালে, বকুল চাপার বনকে চাঁদের স্বপন জাগালে, অনুরাগে সোনার রঙে হৃদয়ে গগন রাঙালে, বকুল চাপার বনকে চাঁদের স্বপন জাগালে। ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি, বিজল ঝিলে নীল জলে, ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি, বিজল ঝিলে নীল জলে, পূর্ণ শোষে তুমি আসি, পূর্ণ শোষে তুমি আসি, আমার সে ঘুম ভাঙালে, আমার সে ঘুম ভাঙালে, ভাঙালে, ভাঙালে। চলে এলাম সেরা পরিবারের একেবারে শেষ পর্বে, অর্থাৎ লাস্ট রাউন্ডে, যে পর্বের নাম বাজি মাত। বাজিমাত রাউন্ডে তোমাদের দুজনের জন্য একটি মাত্র প্রশ্ন থাকবে। তোমরা 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারো, সেটা আমাকে জানিয়ে দিতে হবে। এবং পুরো প্রশ্ন স্ক্রিনে দেখার পর, শোনার পর, প্রশ্নটি আমি বলার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দিতে পারবেন। যদি সঠিক উত্তর হয় 10 বা 20 যে নম্বরের জন্য তোমরা খেলছো সেই পয়েন্ট তোমার, আর যদি ভুল হয় তাহলে টোটাল স্কোর থেকে সেটা মাইনাস হয়ে যাবে। কত নম্বরের জন্য খেলবে, 10 না 20? 10ই খেলি নাকি, যদি হ্যাঁ। 20 না পারি। 10ই ভালো, নাহলে সব চলে যাবে। হ্যাঁ হ্যাঁ 10 নম্বরের জন্য, তাই তো? তুমিও 10, তাই তো? 10 নম্বরের জন্য দুজনেই খেলছেন। তাহলে আমরা দেখে নিই আমাদের বাজিমাত রাউন্ডে ঠিক কোন প্রশ্ন অপেক্ষা করছে স্ক্রিনে। আড়িতে পড়ানো নারী চায়, তবু যেতে হবে হাড়িতে পড়ানো নারী চায়। নজরুল ইসলামের এই গানটি গেয়েছিলেন এক বিখ্যাত লেখিকা, তিনি কে? ভয়ও হচ্ছে যদি আঙ্গুলবালা দি। বেশ, বলো। জানি না মানে সঠিক হবে কি না,
খুব মনে হচ্ছে আঙ্গুরবালা। আঙুরবালা দেবী, হ্যাঁ, আমরা দেখে নিই আঙুরবালা দেবী সঠিক উত্তর কিনা। হাড়িতে পরানো ঠিক আছে, 10 গেলেও রইলো অনেক। হ্যাঁ বেশ। আর তার চেয়েও বড় কথা, আজকের এই যে আমাদের সন্ধ্যাটা, আমরা ঠিক, এত কিছু একদম। জানলাম, শুনলাম, এত কিছু তথ্য উপহার পেলাম, তার সঙ্গে সঙ্গে এত কথা, গল্প, আড্ডা, আনন্দ। হ্যাঁ, বিশেষ করে মানে আমি একটু বলতে চাই যে কাজী সাহেবের বাড়ির কারোর সঙ্গে আমি খেলছি, ওনারা এসেছেন, বাড়ির মানুষরা, শ্রদ্ধেয় মানুষরা, মানে এত ভালো লাগছে। যেদিন প্রথম শুনেছিলাম যে ও নূপুর আছে এই এপিসোডে, আমার তখনই মনে হয়েছিল যে ওনার বাড়ির কারোর তো স্পর্শ পাওয়া যাবে, এটা একটা বড় ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে নূপুর এবং তার পরিবারের স্কোর হচ্ছে 20 এবং শ্যামলীদি ও পরিবারের স্কোর 29। আজকে রানার আপ ট্রফি তুলে দিচ্ছি নূপুর এবং তার পরিবারের হাতে, আর আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে শ্যামলীদি ও তার পরিবারের হাতে। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে, রঙ্গিতে হবে রাতে নিশিতে জাতিরা হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে, রঙ্গিতে হবে রাতে নিশিতে জাতিরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি ফুলিতেছে জল, ঘুরিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। ভুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত।